ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইনশাআল্লাহ ফিলিস্তিনিরাই চূড়ান্ত বিজয় অর্জন করবে বলে মন্তব্য করেছেন আয়াতুল্লাহ খোমেনি। এরপরেই জানিয়ে দেব আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বললেন হামাস। জানিয়ে দেব গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে ফের হুঁশিয়ারি রাশিয়ার। এরপরেই জানিয়ে দেব ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে যে হুঁশিয়ারি দিল চীন। থাকছে হিজবুল্লাহ নিশানায় ইসরায়েলের তাক করা 1.5 লক্ষ রকেট ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ফিলিস্তিনিরাই চূড়ান্ত বিজয় অর্জন করবে বললেন আয়াতুল্লাহ খোমেনি। ফিলিস্তিনে যা ঘটছে তাতে ইসলামী শক্তির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনি। তিনি বলেছেন, ফিলিস্তিন ও গাজা হচ্ছে ইসলামী শক্তির প্রকাশস্থল। নাইজারের সংগ্রামী আলেম হজ্জাতুল ইসলাম শেখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, মহান আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিন যে সংগ্রাম শুরু করেছে তা সামনের দিকে এগিয়ে যাবে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন করবেন। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ফিলিস্তিনে যেভাবে বোমা মেরে শিশু ও নারী পুরুষকে হত্যা করা হচ্ছে তা মানুষের হৃদয়কে মারাত্মকভাবে আহত করছেন। ফিলিস্তিনি জনগণের সাহায্য সহযোগিতা করা এখন মুসলিম বিশ্বের সবার দায়িত্ব। ইসলামী বিপ্লবী সফল হওয়ার পর থেকেই ক্রমেই ইসলামী প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বললেন হামাস। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও সশস্ত্র গোষ্ঠী হামাসের উপপ্রধান সালেহ আল আরোরি বলেছেন, আমরা এখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, এমনকি আমরা ইসরায়েলের স্থল আক্রমণের জন্য প্রস্তুত আছি। শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইসরায়েল এখন গাজা উপত্যকা ও পশ্চিম তীরে হামলা চালানোর পরিকল্পনা করছে। আমরা এত সহজে তাদের লক্ষ্য পূরণ হতে দেব না। আমাদের সেনারা প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা জীবন মরণকে ভয় করেন না। এটা হামলা পাল্টা হামলা, কোনো অভিযোগ নয়। আমরা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছি। আমরা আশা করছি যুদ্ধ অব্যাহত থাকবে এবং লড়াইয়ের পরিধি প্রসারিত হবে। আমাদের একটি প্রধান লক্ষ্য আছে, তা হলো আমাদের স্বাধীনতা এবং আমাদের পবিত্র স্থানগুলোর স্বাধীনতা। সালেহ আল আরোরি আরও বলেন, স্বাধীনতা ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের পবিত্র স্থানগুলোকে রক্ষা করার অধিকারে রয়েছেন ফিলিস্তিনিদের। আমরা যতক্ষণ পর্যন্ত বিজয় স্বাধীনতার স্বাদ না পাব ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। ভোরে আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ বসতি স্থাপনার জবাব দিয়ে ইসরায়েল হামলা শুরু করে হামাস। গোষ্ঠীটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন আল আকসা স্টর্ম। হামাসের হঠাৎ রকেট হামলায় এখন পর্যন্ত 1400-রও বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি পাল্টা বিমান হামলায় 6500 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 14,000 জন। গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে ফের রাশিয়ার হুঁশিয়ারি। গাজায় স্থল অভিযান নিয়ে ইসরায়েলকে আবারও হুঁশিয়ারি করেছেন রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর স্থল অভিযান শুরুর রক্তাক্ত পরিণতির দিকে যাবে। টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে বলা হয়, টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে বলেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপে এবং বিশ্বব্যাপী ক্রোধের ভয়ে গাজায় তাদের স্থল অভিযান স্থগিত রেখেছেন। তিনি আরও বলেন, তবে এটা দেখে বোকা হওয়ার কিছুই নেই। এই স্থল অভিযান হবে এবং এর ভয়াবহ রক্তাক্ত পরিণত হবে। এর আগে ইসরায়েলের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, গাজা উপত্যকা ইসরায়েলের স্থল অভিযান অযোগ্য। 13 অক্টোবর এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েল স্থল অভিযান চালালে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা এমন পর্যায়ে পৌঁছাবে যা হবে অগ্রহণযোগ্য। তিনি বলেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক। গাজায় স্থল অভিযান চালানো হলে সাধারণ বেসামরিক নিহতের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে এবং তাতে কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না। চলতি মাসের 7 অক্টোবর হামাসের হামলায় পাল্টা জবাবে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকে এখন পর্যন্ত গাজায় নিরলসভাবে চালানো হচ্ছে বিমান হামলা। ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, বোমা বর্ষণ রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সেই সঙ্গে অবরোধ দিয়ে গাজায় খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ পথ ও বন্ধ করে দেয় ইসরায়েল। এতে গাজা উপত্যকা জুড়ে নেমে এসেছে মানবিক বিপর্যয়। সর্বশেষ তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এ পর্যন্ত 7,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় 3,000 শিশু রয়েছেন।
ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বলল চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইসরায়েলে আত্মরক্ষার অধিকার আছে, তবে তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে এক ফোনালাপে তিনি একথা বলেন। শীঘ্রই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা রয়েছে চীনা পররাষ্ট্রমন্ত্রীর। তার আগে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলেন, হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, প্রতিটি দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা উচিত এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া উচিত। পাশাপাশি সংকট নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানে চীনের সমর্থ পূর্ণবক্ত করেছেন তিনি। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের আকস্মিক অভিযানের পর থেকেই গাজা উপত্যকায় নির্বিচারে এই বিরামহীনভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওই সংঘাতে বরাবরের মতোই শুরু থেকে ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। তার বক্তব্য, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে ইসরায়েলের নির্বিচার বিমান হামলার পরপরই এ নিন্দা জানিয়েছেন। অবিলম্বে এই হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন চীন। সে সঙ্গে সংকট সমাধানের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেয় ফিলিস্তিন। গাজায় ইসরায়েলের বিরামহীন বিমান হামলার ফলে সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে 6টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বেইজিং। এ নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে, তবে বেইজিং বলছেন যুদ্ধজাহাজ মোতায়েনের মধ্যপ্রাচ্যে নিয়মিত টহল মিশন ও প্রতি সফরে অংশ। এটা ইসরায়েল ফিলিস্তিন চলমান সংঘাতে জড়ানোর জন্য নয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানায়, চীনা পররাষ্ট্রমন্ত্রী আগামী বৃহস্পতিবার থেকে 29 অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করবেন। 4 দিন ব্যাপী এই সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলানের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। মার্কিন কর্মকর্তা বলেছেন, চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে ইসরায়েল ও ইউক্রেন যুদ্ধ নিয়ে গঠনমূলক উদ্যোগ নেওয়ার জন্যই বেইজিংয়ের উপর চাপ সৃষ্টি করবেন যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ শুরুর পর ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার উপর আন্তর্জাতিক মহলকে আহ্বান জানানো চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখে যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগ মুহূর্তে পশ্চিমা বলি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে নতুন আলোচনার জন্ম দিয়েছে কেউ কেউ বলছে। তবে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন কি চীন? হিজবুল্লাহর নিশানায় ইসরায়েল তাক করা 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যেই জানা গেল, ইসরায়েলের দিকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছেন হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী গাজায় হামলা বন্ধ না করলে যে কোনো সময় আক্রমণ করা হবে বলেও সতর্ক করেছেন তারা। হিজবুল্লাহ ইসরায়েলের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করতে পারে কিংবা তাদের ভান্ডারে থাকা অস্ত্র ইসরায়েলের জন্য কতটা হুমকি, সেসব বিষয় নিয়ে বিশ্লেষক ধর্মী এক প্রতিবেদনে প্রকাশ করে ইসরায়েলি দৈনিক হরজাত। সেখানেই উঠে আসে রকেট ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য। ইরানের সহায়তা ও সিরিয়ার গৃহযুদ্ধ প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তায় ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন হিজবুল্লাহ, যা কাজে লাগিয়ে গোষ্ঠীকে রকেট সহ বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদ বৃদ্ধি করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক হিসাব অনুযায়ী হিজবুল্লাহর কাছে প্রায় 1.5 লাখ রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, যার বেশিরভাগই বহু দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। লেবানন থেকে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানার মতো প্রচুর রকেট ও ক্ষেপণাস্ত্র গোষ্ঠীটির কাছে আছে বলে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস। ফিলিস্তিনের গাজায় উপত্যকায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে। আরব দেশগুলোর পক্ষে সাধারণ পরিষদের বৈঠকে প্রস্তাবটি তোলে জর্ডান। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন সাধারণ পরিষদের 120 সদস্য, বিপক্ষে ভোট দিয়েছেন ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ 14 সদস্য। অন্যদিকে 45 সদস্য ভোটদানে বিরতি ছিলেন। সাধারণ পরিষদে তোলা প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটি উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্তি করার কথা বলা হয়েছে। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি। ভোটের আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ এই অর্থহীন যুদ্ধ, এই বুদ্ধিহীন হত্যাকাণ্ডকে অনুমোদন করা। অন্যদিকে ইসরায়েল ভোটে এই ফলাফলকে কলঙ্কজনক বলে নিন্দা করেছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, যুদ্ধবিরতি মানে হামাসকে আবারও অস্ত্র সুসজ্জিত করার জন্য সময় করে দেওয়া। এই ভোটের উদ্দেশ্য শান্তি আনা নয়, এর অর্থ ইসরায়েলের হাত বেঁধে রাখা। জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাব মেনে চলার ব্যাপারে কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তবে বিশ্বের অধিকাংশ দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হওয়ার গৃহীত প্রস্তাবগুলোর নেতৃত্বাধীনে রয়েছেন গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো।